একটা লজ্জা কাজ করে, কিন্তু এই লজ্জাটা কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়, এটা আমরা চাই না। যে ওই সনাতন পদ্ধতির কোলোনোস্কোপি সে আর জীবনে যাবে না, সে বলছে আমি মরে যাব, আমি তার এই পরীক্ষা করব না। আমাদের দেশে যেখানে অ্যানেস্থেসিওলজিস্ট সার্জারি করার জন্যই পাওয়া যাচ্ছে না, আমি একটা পরীক্ষা করার জন্য অ্যানেস্থেসি চাচ্ছি, এটা তো অবাস্তব একটা চিন্তা। বাইরের দেশে সবসময় ওরা পরীক্ষা হিসেবে মানে প্রিভেনশন হিসেবে কোলোনোস্কোপি করতে বলে, কিন্তু সেই দিক থেকে আমাদের দেশের মানুষের এটি নিয়ে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার আসলে মূল কারণটা কি? এটা কি পরীক্ষাটা করার সময় কি প্রচন্ড ব্যথা হয়? মানে ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে যখনই আমরা চিন্তা করি একটা পায়খানা রাস্তার পরীক্ষা, আমাদের একটা ট্যাবু কাজ করে। না, এটা তো একটা মানে সংকোচ বোধ আছে, একটা লজ্জা কাজ করে, কিন্তু এই লজ্জাটা কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়, এটা আমরা চাই না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোলোনোস্কোপি করার সময় যে সনাতন পদ্ধতিতে বাতাস দিয়ে কোলোনোস্কোপি করে, এটা কিন্তু খুবই ব্যথা। মানে আমি জানি না কারো যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যে ওই সনাতন পদ্ধতির কোলোনোস্কোপি সে আর জীবনে যাবে না, সে বলছে আমি মরে যাব, আমি তার এই পরীক্ষা করব না। এবং আরেকটা জিনিস হচ্ছে এখন এটাকে ওভারকাম করার জন্য অ্যানেস্থেসিয়া দিয়ে করে। আমরা সবাই জানি যে অ্যানেস্থেসিয়া দিয়ে যদি একটা পেশেন্টের পরীক্ষা করা হয়, একটা পরীক্ষা যেটা একটা ডায়াগনস্টিক টেস্ট, আমি অ্যানেস্থেসিয়ার মতো একটা বড় জিনিস যদি চাপিয়ে দেই, এটা রোগীর জন্য টাকার পয়সার বার্ডেন তো আছেই, কিন্তু তার শারীরিক অ্যানেস্থেসিয়ার ফিটনেসের একটা ইস্যু আছে। হ্যাঁ, যে ওষুধগুলো তার শরীরে দেয়া হচ্ছে, যে রোগীর অ্যানেস্থেসিয়ার ফিটনেস নাই তাকে আমি কিভাবে কোলোনোস্কোপি করব? তখন কি করা একদমই যাবে না? যাবে না, কারণ এটা সনাতন পদ্ধতিতে খুবই পেইনফুল হয় এবং ফেলিউর রেট অনেক বেশি। আচ্ছা, আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের এখনকার যে ডিরেক্টর জেনারেল স্যার আছেন, সে আমাদের একটা মেশিন অ্যারেঞ্জ করে দেয় ঢাকা মেডিকেল কলেজে। প্রফেসর ABM খুরশিদ আলম স্যার, আমি তার ছাত্র এবং আমি প্রাউড ফিল করি আমি স্যারের ছাত্র। তো স্যার যখন মেশিনটা এনে দেয় তখন আমাদের কোনো হাতে কোনো জিনিসই ছিল না, মানে আমরা তখন সনাতন পদ্ধতিতে কোলোনোস্কোপি করতাম আর কি, দেখতাম লোকজন করতো, এখনো করে লোকজন, অনেকেই করে, অনেক সিনিয়র লোকজনই করে। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের দেশে যেখানে অ্যানেস্থেসিওলজিস্ট সার্জারি করার জন্যই পাওয়া যাচ্ছে না, আমি একটা পরীক্ষা করার জন্য অ্যানেস্থেসি চাচ্ছি, এটা তো অবাস্তব একটা চিন্তা। তখন আমি একটা জাপানিজ একজন ভদ্রলোক আছে তোমোইউকি কারুবে, তার সাথে যোগাযোগ করলাম এবং তার একটা বই ছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজে, পানি দিয়ে কোলোনোস্কোপি করার টেকনিক। এবং ও এবং আমি 8 বছর দুজন মিলে এটাকে ট্রান্সলেট করে নতুন করে লিখে আমরা ইন্টারনেটে পাবলিশ করেছি এবং এই বইটা বিশ্বের 100-এরও বেশি কান্ট্রিতে বইটা পড়তেছে। এবং এই বই আমরা এই পদ্ধতিতে আমি পার্সোনালি অলরেডি 10,000-এর উপর কোলোনোস্কোপি করে ফেলেছি। এবং আপনি অনেকেই বলে যে বাইরের দেশের চিকিৎসা ভালো, আমি বাংলাদেশ হিসেবে আমি বাংলাদেশে আছি, আমি বিদেশে যাইনি, আমি দেশেই চিকিৎসক হিসেবে আমার দেশের লোকজনের সার্ভিস দিচ্ছি। আমি বলি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল আমাকে 3বার ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে ইনভাইট করে নিয়ে গেছে যে ডেমনস্ট্রেটিভ টেকনিক। এই গত বছর চেন্নাইতে ওদের ইন্ডিয়ার যে কোলোনোস্কোপির উপর একটা ফেলোশিপ দেয়, ওই ফেলোশিপে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসেবে নিয়ে গেছে আমাদেরকে। চমৎকার। আমরা যে পিছিয়ে আছি তা না, কিন্তু উই হ্যাভ সাম স্কারসিটি অফ রিসোর্স এবং আমাদের কিছু মিডিয়ারও কিছু প্রোপাগান্ডা আছে। কাজ করছেন, আপনি নিজেও বাইরের দেশে গিয়েছেন এবং এ নিয়ে লেখালেখিও করছেন, বই আছে, সাধারণ মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন, তারপরেও একটা ভয় আছে, কোথায় জানেন না জানার একটা ব্যাপার আছে। আমি একটা গল্প বলি। জাস্ট গত সপ্তাহ আমাদের এক স্যারের ভাই, সে সিলেট থেকে প্লেনে করে আসছে কোলোনোস্কোপি করার জন্য। আচ্ছা, তো কোলোনোস্কোপি করতে সে ইউনাইটেড একটা প্রাইভেট হসপিটালে গেছে, অনেক বড় প্রাইভেট, নাম বলবো না। সে ওখান থেকে আমার কাছে ওই স্যার পাঠিয়েছে, যেহেতু আমাদের স্যার, আমি বললাম যে কালকে আপনি চলে আসেন আপনার কোলোনোস্কোপি। তো সে তো একটা আতঙ্কে আছে যে কোলোনোস্কোপি জিনিস, কিন্তু সে কোলোনোস্কোপি করার পরের তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি সে কোলোনোস্কোপি করার সময় নিজে কোলোনোস্কোপিটা দেখলো, কোলোনোস্কোপি হচ্ছে, নিজে তাকায় আছে, কোলোনোস্কোপি হওয়ার সাথে সাথে সে ওইটা চলে গেল। বলছে যে থাকতেও হচ্ছে না, হসপিটালেও থাকতে হচ্ছে না, নো হসপিটাল স্টে। আমার যেখানে নরমাল রোগীদেরই আমি ক্যান্সারের রোগীদের হাসপাতালের বেড দিতে পারতেছি না, একটা পরীক্ষার জন্য আমি একটা বেড দখল করে রাখবো, এটা তো আমি মনে করি রিসোর্সের। এখানে তো দখল করা থেকে বেশি প্রয়োজন হচ্ছে যে রোগীর জন্য দরকার হচ্ছে কিনা, প্রয়োজন হচ্ছে কিনা। না, রোগীর জন্য এই টেকনিকে তো প্রয়োজন নাই। আমি তো আমার যেখানে ক্যান্সার রোগীর বেড দিতে পারতেছি না, আমি যদি একটা ডায়াগনস্টিক করার জন্য একটা রোগী ভর্তি দেই, তা তো অন্য জায়গায় আমার রিসোর্স যেহেতু সীমিত, আমার তো ম্যাক্সিমাম রিসোর্স ইউজ করতে হবে। একদম, আপনি বলছেন যে এটা একদমই ব্যথা মুক্তভাবে আপনি করতে পারছেন, যেটা এখনকার সময় আধুনিকভাবে আপনি নিজেই করছেন। এই পদ্ধতিটার সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলেন। এই পদ্ধতিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পদ্ধতি। যে আমরা যে টয়লেট করি, আমাদের টয়লেট করতে তো ব্যথা হয় না, তাহলে কোলোনোস্কোপি করতে কেন ব্যথা হবে? এক্স্যাক্টলি। এবং কোলোনোস্কোপি করতে ব্যথা হওয়ার কারণ হচ্ছে অস্বাভাবিক বাতাস দিয়ে ফুলানো হয়। আমরা দেখছি যে একটা টায়ার যদি বাতাস দিয়ে ফুলানো, এটা বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, তখন পলিপগুলো এই ফোল্ডের পিছনে সৈন্যরা যেরকম বাংকারের পিছনে লুকায় পড়ে, এই পলিপগুলো লুকায় পড়ে। এবং কোলোনোস্কোপিতে ব্যথা হয় এই শোনা, কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হচ্ছে পলিপ
মানে শনাক্ত করা যে পলিপটা ক্যান্সার হবে। এখন আমি যদি বাতাস দিয়ে ফুলায় ফেলি, পলিপ যদি লুকায় থাকে, তাহলে তো আমার এই কোলোনোস্কোপিতে পলিপ শনাক্তকরণের খুঁজে সংখ্যাটা পাবে কমে না। গেল, তার মানে কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্যটা ব্যাহত হলো। এই ক্ষেত্রে আমরা বাতাসের মধ্যে আমরা পানি দিয়ে কোলোনোস্কোপি করি। আচ্ছা, পানির জন্য কি হয়, পলিপ যেটা ওইটা আস্তে ভেসে ওঠে পানির উপরে এবং খুব সহজেই ক্যামেরার সামনে চলে আসে, ব্যথা কম হয়, প্রসিডিউরাল সাকসেস রেট অনেক বেশি, পলিপ ডিটেকশন অনেক বেশি, এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য আর এই বেস্ট একই টেকনিক। এই সময় কি এই পলিপগুলো কি কেটে আনার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অপারেশন কি একসাথে করে ফেলতে পারেন? একই সেটআপে আমরা অনেক সময় বের করে নিয়ে আসতে পারি।